দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সকলকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের উপরে, যেটি আছে হচ্ছে পৃষ্ঠতল পরিদর্শন ও পরিমাপের ধারণা গ্রহণের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেবাসে এই অধ্যায়ের যে সকল বিষয় আমাদের অন্তর্ভুক্ত আছে তার ভিতর থেকে সার্বিক বিষয়ের উপরে ভিত্তি করে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সেগুলো রাফনেস, ওয়েভিনেস, ফ্লজ এবং লে এর সংজ্ঞা ও সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা, ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শনের বর্ণনা। আশা করি এই আলোচনা শেষে এই অধ্যায়ের অপরাপর বিষয়গুলো সম্পর্কেও তোমরা সম্যক ধারণা অর্জন করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নিতে চাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সেশন শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেশন শেষে রাফনেস, ওয়েভিনেস, ফ্লজ এবং লে এর সংজ্ঞা ও সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথড সম্পর্কে তোমরা জানতে পারবে এবং ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শন সম্পর্কে জানবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সকল আলোচনা শুরু করার পূর্বেই আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু 30 মিনিট, সেটাকে আমরা একটু বিভাজন করে নিতে চাই আমাদের আলোচনার সুবিধার জন্য। প্রতিদিনকার মতো মূল আলোচনার জন্য আমরা 15 মিনিট সময় বরাদ্দ রাখি এবং প্রথম দিকের সূচনা বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনরালোচনার জন্য 7 মিনিট এবং শেষের দিকের প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 8 মিনিট সময় আমরা বরাদ্দ রাখতে চাই। এবং প্রশ্নোত্তর অংশে আমরা আজকে একটু পিছনের দিকের আলোচনাটি করার চেষ্টা করব, যেখানে আমাদের কারো কোনো বন্ধুদের একটু সমস্যা আছে বলে আমি জানতে পেরেছি এবং আমার ব্যক্তিগত ধারণা থেকে, অভিজ্ঞতা থেকে মনে করি ওখানে অনেক ছাত্রের সমস্যা থাকে। আমরা দেখি, সেখানে আমরা যখন যাব এবং আলোচনা করব তখন আমরা দেখতে পাবো সেগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের প্রথমেই যেটা আলোচনা করতে চাই, গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম পূর্ব পাঠের পুনরালোচনা, সেখানটা আমরা শুরু করতে চাই। গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম? নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস, এই সকল পদ বা শব্দগুলোর নিয়ে আমরা বিস্তারিত চিত্রের মাধ্যমে আলোচনা করেছিলাম, বুঝিয়েছিলাম। তারপরেই আমরা আলোচনা করেছিলাম ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায়, বিষয়টি কি, এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টস বলতে কি বোঝায়, এবং সেটি আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটসের আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম উদাহরণের সাহায্যে, চিত্রের মাধ্যমে। এবং সর্বশেষে লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা সমাধান করে সেটি আমরা আলোচনা করেছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি গত সেশন শেষে তোমরা এই সকল বিষয় এবং অপরাপর বিষয় নিয়ে অনুশীলন করেছো এবং সম্যক ধারণা অর্জন করতে পেরেছো। তারপরেও আমি আজকে কয়েকটি বিষয়ের উপরে একটু পুনরায় আলোকপাত করতে চাই। নমিনাল সাইজ এবং বেসিক সাইজ নিশ্চয়ই তোমাদের মনে আছে, কি বলেছিলাম, দুটো একই বিষয়। শুধু বেসিক সাইজটি সম্পর্কে একটু বুঝে নিতে হবে যে আমরা যখন কোনো একটি বিষয়কে তৈরি করতে যাব তখন যে একটি মাপ, তার উপরে ভিত্তি করে ওটি কতটুকু পরিমাণে মাপের একটু হেরফের হলে আমরা গ্রহণ করতে পারবো, অর্থাৎ লিমিট নির্ধারণ করে দেওয়া হয়, লিমিট অফ সাইজ নির্ধারণ করে দেওয়া হয়। সেই যে মাপটির ভিত্তিতে ওইটা নির্ধারণ করে দেওয়া হয় সেটিকেই মূলত বেসিক সাইজ বলা হয়। প্রকারান্তরে বেসিক সাইজ, নমিনাল সাইজ একই জিনিস, যেটা আমরা বারবার গত সেশনে বলেছিলাম।
জিরো লাইন আমরা চিত্রের মাধ্যমে বুঝিয়েছিলাম, মূলত চিত্রে যখন বেসিক সাইজকে প্রদর্শন করা হয় সেটি যে রেখা দিয়ে বেসিক সাইজকে আউটলাইন হিসেবে চিহ্নিত করা হয় সেটাকেই জিরো লাইন বলা হয়। এবং জিরো লাইন বা বেসিক সাইজের সাপেক্ষেই কিন্তু আমরা ওই লিমিট অফ সাইজ, যেটা সাপেক্ষে ডেভিয়েশন বা বিচ্যুতির পরিমাণ চিহ্নিত করা হয়, সেটাকে নির্দিষ্ট করা হয়, নির্দেশ করা হয়। এবং তার সাপেক্ষে যখন আপার লিমিট নির্ধারণ করা হয় তখন সেটা জিরো লাইনের উপরের দিকে দেখানো হয়, লোয়ার লিমিটকে জিরো লাইনের নিচের দিকে দেখানো হয়, যেটা প্লাস মাইনাস দিয়ে চিহ্নিত করা হয়, ইত্যাদি কথাগুলো আমরা চিত্রে দেখিয়েছিলাম, বলেছিলাম, বুঝিয়েছিলাম। লিমিটস অফ সাইজ টলারেন্সের উদাহরণ দিয়ে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলাম। ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন, ফিটস ইত্যাদি বিষয়গুলো ঠিক একইভাবে আমরা আলোচনা করেছিলাম। ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের ক্ষেত্রেও কিন্তু এইভাবে আমরা উদাহরণ বলেছিলাম। কিন্তু একটি জিনিস খেয়াল করো, দারুণ একটি বিষয় ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমরা করব, কিন্তু যদি এমন হয় যে আমরা যন্ত্রাংশ তৈরি করছি, বিভিন্ন জায়গায় তৈরি করছি, কিন্তু সেটি যখন নষ্ট হবে ব্যবহার করতে করতে সেটি আর রিপ্লেস বা সমন্বয়যোগ্য করা যাচ্ছে না, একের জায়গায় অপরকে প্রতিস্থাপন করা যাচ্ছে না, তাহলে তো সেটি ব্যবহারযোগ্য থাকবে না। এই অবস্থায় যদি এমনভাবে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয় যে আমরা যেখানেই তৈরি হোক না কেন এমন একটি আদর্শ বা এমন একটি বিষয়কে নির্ধারণ করে আমরা তৈরি করি যেটি প্রতিস্থাপনযোগ্য বা সমন্বয়যোগ্য হবে, তখন সেই ম্যানুফ্যাকচারিং কৌশলটাকেই বলা হবে হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং। এই কথাগুলো কিন্তু আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, বলেছিলাম। এটার ক্ষেত্রে দুটো শব্দ আমরা ব্যবহার করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়ে। একটা বলেছিলাম হচ্ছে আমাদের ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি, আর একটা বলেছিলাম লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি। আশা করি তোমাদের সবকিছুই মনে আছে। সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের ক্ষেত্রে আমরা এরকম বলার চেষ্টা করেছিলাম, অ্যাসেম্বল করি আমরা মেশিন পার্টসকে, কোনো সমস্যা নেই, কিন্তু অত্যন্ত বেছে বেছে সিলেক্টিভ মেথডে যদি আমরা করতে যাই করি তখনই সেটাকে সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টস এর মধ্যে পরিগণিত করা হয়। এবং এই জাতীয় মেথডকে ইন্ট্রোডিউস করা হয়, ব্যবহার করা হয় খুব নির্ধারিত বা নির্দিষ্ট ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেখানে উদাহরণ হিসেবে আমরা শেষের দিকে বলেছিলাম অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি, এই সকল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি তোমাদের সবকিছুই মনে পড়ছে। আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটসের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আইএসও যে একটি অর্গানাইজেশন আছে সেটি যখন এরকম ইন্ডাস্ট্রির রেগুলেশনটা হলো, চাহিদা বেড়ে গেলো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো, তখন এই যে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এর কথা একটু আগে বললাম, সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের কথা বললাম, সেই সকল বিষয় যখন প্রসার লাভ করলো, চাহিদাটা বেড়ে গেল, প্রয়োজন হলো এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য, ইনকর্পোরেট করার জন্য, তখন সবকিছু তো লিমিটস এবং ফিটসের সঙ্গে সম্পর্কযুক্ত। তখন আইএসও কি করলো, তারা মনে করলো এইটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে সার্বজনীনভাবে আমরা এটাকে একটি সিস্টেমের মধ্যে না আনি তাহলে খুব একটি সমস্যা হয়ে যেতে পারে। তাই সে কারণে তারা লিমিটস এবং ফিটসের একটি সিস্টেম ডেভেলপ করলো, সেটাকেই তারা বলতেছে বা বলা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস। সেখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, আমরা ফান্ডামেন্টাল ডেভিয়েশনের কথা বলেছিলাম, সেক্ষেত্রে আইটি বা ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেডের কথা বলেছিলাম, আমরা বেসিক সাইজের সাপেক্ষে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এই সকল প্রতীক ব্যবহার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমাদের সবগুলোই মনে পড়ছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম শেষের দিকে গত সেশনে আলোচনা করেছিলাম লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে। এই সমস্যাগুলো তো যত তোমরা অনুশীলন করবে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে সমাধান করবে, ততই তোমাদের আরো কি বলা যায়, তোমাদের এই জাতীয় বুদ্ধি এবং কৌশলগুলো খুলে যাবে। আশা করি সেগুলো তোমরা করেছো এবং ভবিষ্যতে আরো করবে। আমরা তাহলে চলে যেতে চাই আজকের জন্য নির্ধারিত যে অধ্যায়টি তার প্রথম আলোচনায়। প্রথমে আমরা শুরু করব রাফনেস, ওয়েভিনেস, ফ্লজ এবং লে এর সংজ্ঞা এবং সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা। এই আলোচনা শুরুতেই আমরা চিত্র 1 দেখতে পাচ্ছি এবং চিত্র 2 দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। চিত্র 1-এ যে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি সেগুলো আসলে কি তোমরা কি নিশ্চয়ই পরিচিত, আমি বিশ্বাস করি তোমাদের সবগুলোই পরিচিত, কিন্তু একটু জিজ্ঞাসা করতে চাই, এক্ষেত্রে কয়েকটি টার্ম আছে তোমাদের নিশ্চয়ই সেগুলো শোনা আছে, জানা আছে, কিন্তু আমি নতুন করে তোমাদেরকে কানে দিতে চাই। একটা হচ্ছে সারফেস ফিনিশ, একটা হচ্ছে সারফেস টেক্সচার, এই জাতীয় কিছু শব্দ আছে। সকল কিছুই কিন্তু একই জাতীয় শব্দ,
এবং একই বিষয়কে প্রকাশ করা হয়, টার্মিনোলজি ভিন্ন, অর্থাৎ পরিভাষা ভিন্ন, কিন্তু প্রকাশ করা হয় একই বিষয়কে, চিহ্নিত করা হয় একই বিষয়কে। চিত্র এক হচ্ছে এরকম একটি বিষয়, আমরা একটু পরেই সেটাকে ব্যাখ্যা দিচ্ছি। আর চিত্র দুই হচ্ছে ওই চিত্র একের একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আমরা একদম সিনথেসিস করলাম, যে কোন অবস্থায় সেটিকে কেমন থাকে আমরা পরিষ্কার করে একেবারে পর্যালোচনা করার জন্য একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এখন আলোচনাটা শুরু করি। প্রথমেই আলোচনার শুরুতে যে পদ বা টার্মটা, যে শব্দটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লে। লেটা কি? লে হচ্ছে এমন একটি বিষয়, আমরা যখন কোন একটি যন্ত্রাংশ বা দ্রব্য সামগ্রী তৈরি করি, সেটি কিভাবে তৈরি হয়? অনেকগুলো পৃষ্ঠতল দিয়ে সেটি তৈরি হয়। তো মনে করি একটি সারফেস আমরা তৈরি করলাম মেশিনিং করে বা যে কোনো উপায়ে ফাইলিং করি, ঠিক আছে? তো এই যে সারফেসটি তৈরি করলাম, সেই সারফেসটি তৈরি করার সঙ্গে সঙ্গে বা তৈরি করার পরে যে প্রক্রিয়ায় তৈরি করলাম, সেই সারফেসের উপরে যে কাটিং টুল বা মেশিনিং টুল বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি ওই সারফেসটাকে তৈরি করলাম, সেই ইনস্ট্রুমেন্টের যে একটি চিহ্ন সারফেস তৈরি করার ক্ষেত্রে থেকে যাবে, বা ওর একটি ওর যে ওটা যে পরিচালনা হয়েছে, ওটা যে পরিচালিত হয়েছে সারফেসের উপরে, পরিচালিত হয়ে ওই সারফেসটিকে সে তৈরি করেছে, এর যে একটি চিহ্ন রেখে যাবে, সেই চিহ্নটাকেই বলা হয় হচ্ছে লে। সোজা কথায়। এবং তার যে একটি ডিরেকশন থাকবে, কোন দিক থেকে কোন দিকে সেই ইনস্ট্রুমেন্টটি বা টুলসটি বা ডিভাইসটি পরিচালিত হয়ে ওই সারফেসটিকে তৈরি করেছে, এটাকেই বলা হবে লে। আমরা নিশ্চয়ই চিত্রে দেখতে পাচ্ছি লে অফ ডিরেকশন, ঠিক আছে? আর কিচ্ছু না, লে অফ ডিরেকশন। যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, যে ডিভাইস দিয়ে, যে টুলস দিয়ে সারফেসটিকে তৈরি করা হবে, সেই টুলস যখন পরিচালিত হবে, সেটি কোন দিক থেকে কোন দিকে যে আমরা তৈরি হলো, সেটাকেই বলা হবে লে। তার আগে আরেকটি কথা বলে রাখি, একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এই যে রাফনেস, ওয়েভিনেস, লে, এগুলো হচ্ছে একটু আগে যে বলতেছিলাম সারফেস টেক্সচার, সারফেস টপোলজি এবং সারফেস ফিনিশ, এই জিনিসগুলোর অনেকগুলো কম্পোনেন্ট বা অংশ নিয়ে এই শব্দগুলোকে তৈরি করা হয় বা বলা হয় বা প্রকাশ করা হয়। এই কম্পোনেন্টস গুলোই হচ্ছে এই জিনিসগুলো। কি কি? লে একটি, ওয়েভিনেস একটি, রাফনেস একটি, সকলগুলোকে নিয়ে বলা হয় সারফেস ফিনিশ, সকলগুলোকে নিয়ে বলা হবে একত্রিতভাবে সারফেস টেক্সচার। তাহলে একটি কম্পোনেন্টস হচ্ছে লে। আশা করি আমরা এখন বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসব রাফনেস। রাফনেসটা আমরা কি বলতে পারি? রাফনেসটা হচ্ছে এই যে আমরা যে টুলস বা ডিভাইসটি দিয়ে ওই সারফেসটিকে তৈরি করলাম, সেই ডিভাইসটি বা টুলসটি যখন সারফেসটিকে তৈরি করলো, তখন ওটির একটি ডিরেকশন থাকবে, কোন দিক থেকে কোন দিকে চললো, তার একটি রোটেশন থাকবে, তার একটি ডেপথ অফ কাট থাকবে, তার একটি ফিট থাকবে। এই সকল কিছু থাকা উচিত নাকি? ফাইলিং করলেও থাকবে, লেদ মেশিনে কাজ করলেও থাকবে, ড্রিল মেশিনে কাজ করলেও থাকবে, মিলিং মেশিনে কাজ করলেও থাকবে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। আমরা যে কোনো একটি মেশিন বা যে কোনো একটি উপায়কে মাথায় রেখে কল্পনা করে আমরা চিন্তাটি করব। যাই হোক, এই রাফনেসের বিষয়টি হবে হচ্ছে এরকম একটি বিষয়, যে আমরা যখন এটা করব তখন তৈরি হবে হচ্ছে ডেপথ অফ কাটের বেলায়, যে আমরা ডেপথ অফ কাট কত দিলাম তার সাপেক্ষে আমরা যে চিহ্নটি তৈরি হবে, সেটাকেই বলা হবে হচ্ছে রাফনেসের একটি কারণ। আশা করি বুঝতে পারছি। খেয়াল করে দেখো, এখানে দেখানো হচ্ছে হাইট অফ রাফনেস। আমি ডেপথ অফ কাট দেওয়ার কারণে এই গভীরতাটুকু তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে বলা হচ্ছে রাফনেস উইথ, এটা কোন কারণে? এটা হবে হচ্ছে আমাদের উইথের কারণে। আমাদের এই যে উইথটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ফিড রেটের কারণে, আমরা কোনভাবে আমরা ফিডটা দিয়েছিলাম এইটার কারণে। তাহলে ডেপথ অফ কাট এবং ফিডের কারণে হচ্ছে আমাদের রাফনেসটি, যদি যেটা সারফেস টেক্সচারের ক্ষেত্রে রাফনেস নামক যে একটি ঘটনা ঘটবে, সেটি তৈরি হবে এটার কারণে। আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এটাকে প্রকাশ করা হবে সাধারণত আর এ ব্যবহার করে, আর ক্যাপিটাল আর এবং স্মল এ সাফিক্স হিসেবে ব্যবহার করে। এরপরে আমাদের আরও একটি ঘটনা থাকে মেশিনিং করার ক্ষেত্রে, সারফেস তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের কখনো কখনো আমরা ভাইব্রেশন জনিত ত্রুটি ঘটতে পারে, কখনো কখনো অন্য
আমাদের ইররেগুলার কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, যার কারণে আমাদের এই যখন ডেপথ অফ কাট দিব, ফিড দিব, তার মধ্যে কিছু ব্যত্যয় ঘটবে। তার কারণে আমাদের এই রাফনেসের যে একটি সিকোয়েন্স, সেটা একটু বড় রকমের ঘটনা ঘটায় দিতে পারে। সেই ঘটনাটি যখন ঘটবে তখনই হবে হচ্ছে ওয়েভিনেস, এবং ওয়েভিনেসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে হচ্ছে রাফনেসের যে উইথ তার থেকে বড় একটি ঘটনা ঘটবে, সেটাকেই বলা হবে হচ্ছে ওয়েভিনেস। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়েভিনেসটা ঘটবে হচ্ছে আমাদের যখন রাফনেসের থেকে বড় একটি ঘটনা ঘটবে ডিউ টু ভাইব্রেশন বা এই জাতীয় কোনো ঘটনা যখন ঘটবে তখন এটি ঘটবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আরেকটি বিষয় থাকবে, সেটা হচ্ছে ফ্ল। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। ফ্লটি হচ্ছে একেবারে অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত যদি কোনো একটি সারফেস টেক্সচারের ত্রুটি ঘটে যায়, তখন সেটিকে বলা হবে হচ্ছে ফ্ল। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, লে বলতে যেরকম একটি বিষয়কে উপস্থাপন করা হলো সেরকম নয়। রাফনেস বলতে যেরকম একটি কাটিং টুলের যে ঘটনাগুলো ঘটে তার সাপেক্ষে না, তার থেকে একদম ব্যতিক্রম রকমের যে একটি বিষয় সেরকম, তখন সেটা ফ্ল হবে। এবং ওয়েভিনেসের ক্ষেত্রে যেরকম কাটিং টুলের সাপেক্ষে যেরকম ঘটনা ঘটতে পারে, ভাইব্রেশন বা অন্য কোনো, সেরকমও নয়। একেবারে অপ্রত্যাশিত অন্য কোনো জাতীয় যখন দুর্ঘটনা ঘটবে বা সমস্যা তৈরি হবে, তার কারণে সারফেস টেক্সচারের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে, তখনই সেটাকে বলা হবে হচ্ছে ফ্ল। এই হচ্ছে আমাদের রাফনেস, ওয়েভিনেস এবং ফ্লর সংজ্ঞা এবং এর বিস্তারিত বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অনুধাবন করতে পেরেছো। আমরা এখন চলে যেতে চাই সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা। এখানে চিত্রের মাধ্যমে আমরা একটু দেখব, তারপরে কতগুলো প্রতীক ব্যবহার করা হয়। প্রতীক মানে সিম্বল, সবগুলোই সিম্বল। যে চিত্রটি দেখানো হচ্ছে একটু ত্রিভুজ এবং একটি আমাদের টিক মার্কের মতো, এবং তার উপরে কতগুলো বর্ণমালা সি এ বি ডি ই, সবগুলো মিলেই কিন্তু একটি প্রতীক। তো তারপরে আমি ভিন্ন ভিন্ন করে বলতে চাই, গোটা প্রতীকটার মধ্যে যে একটি ব্যাখ্যা, সেটাই আমরা আলোচনা করব। এই গোটা প্রতীকটাকেই বলা হবে সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথড। ISO method to indicate the surface finish. এই গোটা প্রতীকটি কিন্তু সারফেস ফিনিশকে চিহ্নিত করতে সকল সময় ব্যবহার করা হবে না। যেমন সি কখনো কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে, এ থাকতেও পারে, নাও থাকতে পারে, বি ডি ই সকল বেলায় একই কথা। কিন্তু টোটাল বিষয়টি তোমাদের সামনে একটু উপস্থাপন করলাম। দেখো, মূল যে একটি টিক মার্কের মতো, সেটার বেলাও কিন্তু একটু ভেরিয়েশন হতে পারে। নিচের দিকে দেখতে পাচ্ছ, আমরা নিচের দিকে দেখলাম, যদি এরকম একটি চিত্র থাকে তখন সেটাকে বুঝতে হবে ম্যাটেরিয়াল রিমুভাল নট অ্যালাউড, ম্যাটেরিয়াল রিমুভাল করা যাবে না। আর যদি এরকম থাকে যেটা দেখানো হচ্ছে চিত্রে, তাহলে হবে ম্যাটেরিয়াল রিমুভাল রিকোয়ার্ড, ম্যাটেরিয়াল রিমুভাল করতে হবে। এরপরে সি, এই সির জায়গাটায় কি থাকবে, তথ্যটা কি থাকবে? তথ্যটা থাকবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং মেথড। ম্যানুফ্যাকচারিং মেথডটা কি হবে সেটা কিন্তু এইখানে লেখা থাকবে। সি মানে কিন্তু ওর জায়গাটা হচ্ছে এই কারণে যে ম্যানুফ্যাকচারিং মেথডটা ওই জায়গাটায় বলা থাকবে। এইটা হচ্ছে তোমাদের বোঝার বিষয়। তারপরে হচ্ছে এ, এই জায়গাটায় এ মানে হচ্ছে এই জায়গাটাকে তথ্য থাকবে। সেই তথ্যটা কি থাকবে? সারফেস প্যারামিটার। সারফেসের প্যারামিটার কতভাবে প্রকাশ করা যেতে পারে, কত রকমের থাকতে পারে, সেই বিষয়গুলো এ বলতে এই জায়গাটায় উল্লেখ থাকবে। এইখানে সেই প্যারামিটারগুলো কত রকমের হতে পারে বিস্তারিত ডি এফ এস এল আর জেড এন সি ভি সব দিয়ে দেখানো আছে। আমি বিস্তারিত পরপর সবগুলো পড়ে তোমাদের আলোচনা করছি না, কারণ এর সঙ্গে প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড না থাকলে সকলগুলো তোমরা বললেও বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যখন প্র্যাকটিক্যালি চাকরি জীবনে কাজ করবে, তখন এর সঙ্গে যখন অ্যাসোসিয়েটেড হবে, তখন আরো ভালো বুঝতে পারবে, একটু দেখে নেবে। কিন্তু তথ্যটি এরকম থাকবে। সকল সময় এর এই সকল তথ্যগুলো প্রয়োজন নাও হতে পারে এবং হবেই না, এটাই নিশ্চিত। বি বলতে কি তথ্য? বি বলতে হবে হচ্ছে সেকেন্ডারি সারফেস প্যারামিটার। আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে বির এই জায়গায় সেটা উল্লেখ থাকবে। ডি বলতে কি বোঝায়? ডি বলতে থাকবে হচ্ছে লে। লেটা কি হবে, কেমন হবে, সেটা এখানে উল্লেখ থাকবে। যেমন এখানে দেখো, এই চিহ্ন প্যারালাল হবে, এই চিহ্ন থাকলে পারপেন্ডিকুলার, এরকম করে এতগুলো থাকতে পারে। এবং ই বলতে কি মিনিমাম ম্যাটেরিয়াল রিমুভাল কতটুকু হবে, তাও এখানে থাকতে পারে। সবসময় থাকবে বা থাকতেই হবে এমন কোনো কথা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই পরের অংশে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়, ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শনের বর্ণনা। আমরা চিত্রেই দেখতে পাচ্ছি যে
একটি সারফেস খুব বড় আকারে দেখানো হচ্ছে, ভীষণ একটা ইরেগুলারিটিস পাহাড় পর্বতের মতো, কিন্তু একটি আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে চাচ্ছি যেটি কিন্তু ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? কম্পোনেন্ট আছে হচ্ছে স্টাইলাস, অ্যাম্প্লিফাইং ডিভাইস, রেকর্ডিং ডিভাইস, স্কিড। মূল বিষয়টা হচ্ছে এই যে ডিরেক্ট মেজারিং মেথড এবং সেটা হচ্ছে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করেছি, এটা কিন্তু ব্যবহার করে মূলত মানে এর এনার্জি সোর্সটা কি? এর একমাত্র এনার্জি সোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু মেকানিক্যালি কাজ করবে, রিড করবে, কিন্তু শেষ পর্যন্ত সে আমাদেরকে স্টোর করতে পারবে, এই ফ্যাসিলিটিটা থাকবে, এবং অ্যাম্প্লিফাইং করতে পারবে, এই ফ্যাসিলিটি থাকবে। দুটো ফ্যাসিলিটি সমৃদ্ধ অবশ্যই হতে হবে এবং থাকবেই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটু তথ্য। আর মেকানিক্যালি প্রথমে সে কাজ করবে, সে কারণেই বলা হচ্ছে ডিরেক্ট মেজারিং মেথড। অর্থাৎ আমি সরাসরি এখান থেকে সারফেসের উপরে নিয়ে আমি এটাকে দেখতে পাবো, কাজ করতে পারবো, এবং পরে আমি অ্যাম্প্লিফাইং করে সেটাকে বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি কি করে কাজটি করে, এবং পরে আরেকটি চিত্র দিয়ে আমরা পরের স্লাইডে দেখতে পাবো যে আমরা আসলে অ্যাম্প্লিফাইং এবং রেকর্ডিংটা কোনভাবে সেটা স্টোর করতেছি। দেখো, স্কিড একটি ডিভাইস থাকবে এবং স্টাইলাস একটি ডিভাইস থাকবে, এই দুটো বুঝলেই আমাদের হবে। এই যে সারফেসের ইরেগুলারিটিস আছে এর ভিতরে স্টাইলাস সে কিন্তু মূল ডিভাইস, যেটি কিনা সেন্স করবে যে কতখানি নিচে নামতেছে আমাদের হিলের উপরে, কতখানি উপরে উঠতেছে, পিকে উঠতেছে বা ক্রেস্টে উঠতেছে, এটা কিন্তু সে সেন্স করবে। আর স্কিড সে কি করবে? সে ওইটাকে নির্দিষ্টভাবে ধরে রাখার জন্য, নির্দিষ্ট পথে আসার জন্য সে সকল সময় নিয়ন্ত্রণ করবে। এই দুটো ডিভাইস মেকানিক্যালি খুব দারুণভাবে ওটাকে নিয়ন্ত্রণ করবে। আর এর পরের জিনিসগুলো সব ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে কাজ করবে। সে শুধু সেন্স করে পরে পাঠিয়ে দেবে ড্রাইভিং ইউনিটে, এবং ড্রাইভিং ইউনিটের মাধ্যমে আমরা ওটাকে অ্যাম্প্লিফাইং করবো এবং রেকর্ডিং করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কতটুকু পরিমাণে সারফেসের ইরেগুলারিটিস আছে। সেই জন্য এখানে বলা সারফেস বিইং মেজার্ড, আমরা এটা সারফেস দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমরা হিঞ্জের মাধ্যমে স্টাইলাসটা একটু নিচে উপরে ওঠার ব্যবস্থা থাকবে, এবং ড্রাইভিং ইউনিটের বিষয়টা হচ্ছে এখানে এই যে আমরা কম্পিউটার জেনারেটেড বা কম্পিউটার ওরিয়েন্টেড আমরা ডিভাইসের মাধ্যমে বলতে চাচ্ছি। এইখানে যেমন আমরা ডিটেক্ট করব এবং সর্বশেষে প্রসেস করে অ্যাম্প্লিফাইং করে রেকর্ড করতে পারবো। এই হচ্ছে আমাদের সর্বশেষ একটি অবস্থা ডিরেক্ট মেজারিং মেথডের ক্ষেত্রে। এই জায়গাটায় আমাদের কিন্তু বুঝতে হবে আমাদের এই মাপার পদ্ধতিটি আমাদের দুই রকমের হতে পারবে, কন্টাক্ট এবং নন কন্টাক্ট বেসিসের। কন্টাক্ট বেসিসের হচ্ছে আমরা এখন আলোচনা করছি, আর নন কন্টাক্টে যেটা হতে পারে ইন্টারফেরোমিটার, তার মধ্যে একটি অত্যন্ত সহজ পদ্ধতি যেটা কিনা আমরা অপটিক্যাল মেজারিং ডিভাইস পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে আগামীতে আলোচনা করবো বলে আশা করি। তখন আমি যখন আলোচনা করব তখন তোমরা শুনতে পাবে, দেখতে পারবে, আশা করি বুঝতে পারবে। একটু জেনে রাখো। এখন আপাতত আমরা কন্টাক্ট সিস্টেম, যেটা কিনা সারফেসের সঙ্গে স্টাইলাস স্পর্শ করে সরাসরি সে নিচে উপরে উঠে মেজার করলো, তারপরে এমপ্লিফাইং করলো, তারপরে রেকর্ড করে আমাদেরকে প্রদর্শন করে বলে দিল হ্যাঁ এতটুকু পরিমাণে ওঠানামা বা আপস অ্যান্ড ডাউনস আছে ইত্যাদি বিষয়গুলো সে মেজার করতে পারলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে তোমাদের যে বিষয়টুকু শুনলে এবং বুঝলে তার ভিতর থেকে প্রশ্ন থাকতেই পারে। প্রশ্ন থাকা নিশ্চয়ই ভালো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো কমেন্টস করে জানাবে, আমরা আগামী সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রশ্নোত্তর পর্বে আমি প্রথম দিকে যেটা বলেছিলাম আমরা একটু দেখে নিতে চাই চতুর্থ অধ্যায়ে এই ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল নিয়ে আমরা যে আলোচনাটি করেছিলাম সেখানে কোনো কোনো বন্ধুর সমস্যা থাকতে পারে। একটু দ্রুত আমরা এই জিনিসটুকু একটু আলোকপাত করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ডপটেল গ্রুপ এখানে দেখতে পাচ্ছি যার অ্যাঙ্গেলটা আমরা মাপতে চাই। কোন অ্যাঙ্গেল? এই যে ডপটেল গ্রুপ, এটা হচ্ছে একটি মেল ডপটেল, অর্থাৎ বাইরের দিকে এক্সপোজ করা। এখানে যে একটি বিভেল অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা মাপতে চাই। মনে করি এটা সারফেসের সঙ্গে আনুভূমিক তলের সঙ্গে ভার্টিক্যাল যে রেখা যদি টানি সেই রেখার সঙ্গে অ্যাঙ্গেলটি এ কোণ তৈরি করে আসে। এই অবস্থায় আমরা এর অ্যাঙ্গেলটি মাপতে চাই। মনে করি ডপটেল গ্রুপ অ্যাঙ্গেল হচ্ছে এ। কি কি ডিভাইস ব্যবহার করব? দুইটি যথাযথ এবং একই ব্যাসের রোলার বা পিন, ভার্নিয়ার ক্যালিপার, স্লিপ গেজ এবং সারফেস প্লেট ব্যবহার করব। ঠিক আছে তো? এই অবস্থায় আমরা পূর্বে আলোচনা করেছি, খুব দ্রুত আগালে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমরা সকল কিছু বসিয়ে নিলাম। বসানোর পরে যে অবস্থাটি হলো, আমরা
চিত্র একটি তৈরি করে ফেললাম এ বি সি এই অবস্থায়। এই রোলার থেকে এই রোলারের বাইরে L2 এবং এই রোলার থেকে এই রোলারের বাইরের আমরা দূরত্ব মেপে ফেললাম L1। আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেল এটা বের করা। ত্রিভুজ এ বি সি এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা সেটাই তো আমাদের কাছে আমার জিজ্ঞাসা। কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ A, বলো। এখানে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না। যদি আমরা দুটো সমান্তরাল রেখা এবং মাঝখানে একটি হেলানো রেখা দিয়ে সেট করি তাহলে অবশ্যই এটি আমরা বলতে পারি যে কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ A। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে BC ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই 2। BC এই যে দূরত্বটুকু BC এক পাশের দৈর্ঘ্য, সেটুকু আমরা পাবো কি করে? L2 মাইনাস L1, L2 মাইনাস L1, L2 মাইনাস L1 করলে হবে দুই পাশ থেকে দৈর্ঘ্য। একে 2 দিয়ে ভাগ দিলেই পাবো হচ্ছে BC। কেমন করে পাবো? এর কিন্তু D/2 আছে, এরও D/2 আছে। এই যে বাড়তি এই পাশটুকু আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটুকু তোমাকে কল্পনা করে একটু হিসাবে বারবার নিতে আমি বলছি। তাহলে BC এক পাশের দৈর্ঘ্য, সেই জন্য এখানে 2 দিয়ে ভাগ করলেই এক পাশের দৈর্ঘ্য পেয়ে যাব। যদি BC পেয়ে যাই আর AC এই দৈর্ঘ্যটি নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। এখান থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত দৈর্ঘ্য যদি উচ্চতায় স্লিপ গেজের সাথে এইচ হয়, তাহলে এই সেন্টার টু এই সেন্টার পর্যন্ত উচ্চতা নিশ্চয়ই এইচ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের সাপেক্ষে tan A is equal to লম্ব বাই ভূমি। তাহলে A is equal to tan ইনভার্স লম্ব বাই ভূমি। দেখো বলতে পারি কি না? আমি ঠিক তাই লিখেছি। আশা করি এর মধ্যে কোনো কঠিন কিছু নেই। ঠিক আছে তো? চলে যেতে চাই পরের অংশে। ফিমেল ডপটেল গ্রুপ, একই রকম বক্তব্য, একই রকম আলোচনা, কোনো কঠিন কিছু নেই। শুধুমাত্র চিত্রটা একটু পার্থক্য, কিন্তু ওই সেই দৈর্ঘ্যের ক্ষেত্রে BO1 এই দূরত্বটা বের করতে হবে। এই দূরত্বটা বের করতে হবে, আগের মতো হিসাব হবে L1 মাইনাস L2/2 এবং BO2 হচ্ছে উচ্চতা, সেটা হবে এইচ এর সমান। একদম একই রকম কথা, একই রকম হিসাব। সেই জন্য আমি এখানে সময় নষ্ট করতে চাই না। শুধুমাত্র তোমাদেরকে কল্পনা করতে হবে এবং মাথায় রাখতে হবে এখানকার D/2টা কিন্তু আমাদের বিবেচনায় রেখে হিসাবটি করতে হবে। তাহলে এই ত্রিভুজ থেকে আবারও এরকম tan অফ A মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেখান থেকে A ইজ ইকুয়াল টু আমরা এই কথাটি বলতে পারি, অ্যাঙ্গেলটা বের হয়ে গেল। যদি সাইজের ক্ষেত্রে চলে আসি, ডপটেল গ্রুপের সাইজের ক্ষেত্রে, তাহলে এরকম একটি ফিমেল সাইজ আমরা বের করতে চাই এবং এরকম বলতে পারি ডপটেল। মেল ডপটেলের ক্ষেত্রে মনে করি প্রত্যাশিত প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই দূরত্বটাই আমরা মাপতে পারি না, সেটা আমরা মনে করি A। আবার যখন ফিমেলের ক্ষেত্রে বলি তখন আবার আমাদের কি হয় যে B দূরত্বটি আমরা সবসময় মাপতে পারি না, খুব কঠিন হয়ে যায়। এই অবস্থায় যদি A এবং B মাপতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মাপটি পেয়ে যাব। আমরা মনে করি কোনটা হচ্ছে A এবং ওই একই রকম এই যে রোলার এবং পিন বা ভার্নিয়ার ক্যালিপার সারফেস প্লেট ব্যবহার করব। খেয়াল করো, এখান থেকে যদি আমরা এইটুকু পেয়ে যাই, এই মেলের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু A প্লাস D/2 মানে D প্লাস D ইন্টু কট আলফা বাই 2, এই জিনিসটুকু তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি সেটাই আলোচনায় আসতে চাচ্ছি। যদি পেয়ে যাই তাহলে x এর সমান তোমরা দূরত্বটি পাও কিনা? x ইজ ইকুয়াল টু A প্লাস D/2 মানে D প্লাস এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ওই দূরত্বটুকু যদি আমরা এই ত্রিভুজটি থেকে বুঝতে পারি এই BC, তাহলে কি আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারবো? এই ইকুয়েশনটা বুঝতে পারলে নিশ্চয়ই আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারবো, এর মানটা বের করতে পারবো। যদি এর মানটা বুঝতে পারি তাহলে এই নিচের চিত্রের এই y মানটাও বুঝতে পারবো এবং এক্ষেত্রেও বুঝতে পারবো। দেখো তো এই ইকুয়েশন থেকে OB আমরা জানি কিনা D/2 এবং এখান থেকে আলফা বাই 2 হচ্ছে আমরা মাঝখান থেকে ভাগ করে ফেললাম। তাহলে এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, আলফা বাই 2 হলো, তাহলে এখান থেকে BCর মানটা আমরা বের করে ফেলতে পারি এবং সেখান থেকে আমরা এটা বলতে পারি কিনা D ইন্টু কট অফ আলফা বাই 2, এই
বিসির মানটা যেহেতু দুই পাশে বিসি আছে তাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এইভাবে দুই পাশে চিন্তা করলে কিন্তু আমরা ঘটনাটি একই রকম বুঝতে পারবো এবং একইভাবে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুনরায় আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসতে চাচ্ছি আজকের যে সেশন 7ম অধ্যায় তার বাড়ির কাজ। চিত্রসহ রাফনেস, ওয়েভিনেস এবং লেয়ারের সংজ্ঞা লিখবে এবং চিত্র ও প্রতীকের মাধ্যমে সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডকে সুন্দর করে দেখিয়ে খাতায় লিখে সংরক্ষণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেশনের একদম শেষ প্রান্তে। এতক্ষণ ধরে তোমরা এবং সম্মানিত যে সকল ভিউয়ার আমার সেশনে অংশগ্রহণ করলো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে এই সেশনটি দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সেশনটি এখানে শেষ করছি। সকলকে পুনরায় ধন্যবাদ এবং আগামীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ করছি। পুনশ্চ সকলকে ধন্যবাদ।